নমস্কার, গুড মর্নিং এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। আজ গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তুহিনা, আর আমার সঙ্গে রয়েছে ভাগ্যশ্রী। গুড মর্নিং তোমাকে। গুড মর্নিং। একদমই মানে এখন চর্চার একদম ওপরের স্তরে যেটা রয়েছে সেটা নিয়ে চর্চা, সেটা হচ্ছে রাজনীতি অবশ্যই। আর সেই রাজনীতি যদি বাংলাকে কেন্দ্র করে হয় তাহলে তো সেটা আরো বেশি প্রাসঙ্গিক, আমরা প্রত্যেকেই জানি। আর বর্তমানে রাজ্য রাজনীতি একটা সরগরম পরিস্থিতি, এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দলবদল এবং পারস্পরিক যে বিতর্কতা এবং পারস্পরিক দোষারোপ চাপানো একে অপরের বিরুদ্ধে, এই সমস্ত কিছু মিলে কিন্তু বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিটা সরগরম। আমরা প্রতিদিনই গুড মর্নিং এক্সপ্রেসে আপনাদের সঙ্গে আপনাদের সামনে সেই সব ছবি তুলে ধরি, এবং অবশ্যই যা খবর থাকে প্রতিদিনের সেই খবর তুলে ধরি, এবং অবশ্যই আমাদের জেলার দিকে নজর রাখি, জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলি কি পরিস্থিতি, কতটা উঠে পড়ে লেগেছে রাজনৈতিক বিভিন্ন শাসক থেকে বিরোধী দলগুলি, তারা কি কি কর্মসূচি গ্রহণ করছেন, এবং সঙ্গে তো রয়েছে দলবদল, পাশাপাশি সভা, জনসভা, পাল্টা সভা, সমস্ত কিছুর আপডেট কিন্তু আমরা এই সকালেই দিয়ে থাকি। ভাগ্যশ্রী, আমরা যদি একটু নজর রাখি, তুমি দেখবে গতকালকের দিকে সেখানে কিন্তু আমরা দেখেছি নন্দীগ্রামের সভা, এবং তারপরেই পুরুলিয়ার সভা হয় শুভেন্দু অধিকারীর, এবং সেই সভা একটা বিরাট বিশৃঙ্খল পরিস্থিতি। সভা চলাকালীন একটি তৃণমূলের পতাকা লাগানো গাড়িকে কেন্দ্র করে বচসা বাঁধে, এবং সেই গাড়ি তৃণমূলের এমনটাই বলা হয়, এবং সেই গাড়ির ওপর দেখা যায় যে বিজেপি কর্মীদের লাঠিচার্জ করতে দেখা যায়, এবং উত্তপ্ত পরিস্থিতি একটা সৃষ্টি হয়। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক পরিস্থিতি এবং একে অপরকে দোষারোপ দেওয়া শুরু হয়ে গেছে। সেই গাড়িতে কে ছিলেন এবং কিসের গাড়ি, কেনই বা সেই সভায় সেই গাড়ি আসলো, তৃণমূলের পতাকা লাগানো, একটা রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্যই কি এটা? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেই দিয়েছে। একদমই। তার মধ্যে আরো একটা বিষয় যেটা তুহিনা লক্ষ্য করার মতো, এমনও হতে পারে কিন্তু যে ওটা হয়তো আগেও আমরা অনেকবার অভিযোগ শুনেছি যে তৃণমূলের তার সাথে কিন্তু কোনো রকম ভাবে কোনো যুক্তই নয়। তো সেক্ষেত্রে কিন্তু তুহিনা দেখতে পারি যে এটাও কিন্তু শাসক দলের কোনো রকমের ষড়যন্ত্র হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেই আসছে সাধারণ মানুষের মধ্যে, এত যে মানুষের সমাগম ছিল সেখানে কিন্তু মানুষের প্রশ্ন উঠেই আসছে যে সত্যি কি তারা বিজেপির মানুষজনই সেই সমস্ত কাণ্ড করছে ভোট পাওয়ার জন্য, নাকি সত্যি করে তৃণমূল ওখানে বিজেপির সভা ভঙ্গ করতে গিয়ে এই সমস্ত কাজ করেছে? ঠিক তাই, এবং ঠিক তুমি যেটা বললে সে কথা কিন্তু কালকের সভাতে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সভা পণ্ড করার লক্ষ্যেই তৃণমূল একদম এটাকে প্ল্যান করে করছে, এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন। এবং সভা চলাকালীন এই যে সভায় এত মানুষের উচ্ছ্বসিত ভিড়, সেই ভিড় দেখে কোথাও তৃণমূল বুঝতে পারছে তাদের দলে ভাঙন শুরু হয়েছে, এবং যে কারণে একদম সভাকে পণ্ড করার জন্যই এরকম সভার মধ্যে তৃণমূলের পতাকা লাগানো গাড়ি, এইসব বিষয়গুলো করছেন তৃণমূল, যেটা প্ল্যান মাফিক করছে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন। আমরা শুনেছি কালকে সভা থেকে শুভেন্দু অধিকারী তিনি এরকম মন্তব্য করেন। অন্যদিকে আমরা যদি একটু নজর রাখি যে জেপি নাড্ডা, তার সভা ছিল, এবং তার সভার গত পরশু এবং সেই সভার পরেই গতকালকে পূর্ব বর্ধমানে আমরা দেখেছি তৃণমূলের পক্ষ থেকে সোহম আসে, এবং সেখানে সোহমের মিছিল হয়। সেই মিছিলেও কিন্তু দেখা যায় যে একটা পাল্টা বার্তা দিতে চাইছে। জেপি নাড্ডার সভা, তারপরেই তৃণমূলের সভা। সেই আরো একটা বিষয় যেটা তোমাকে আমি এখানে একটু আটকাচ্ছি, কালকে কিন্তু মিছিল থেকে বলা হয়েছে যে এটা কিন্তু কোনো রকমের জনসভা বা র্যালির মধ্যে পড়ছে না, এটা কিন্তু তাদের বিজয়ের একটা মিছিল, বিজয়ের একটা সভা। তার সাথে সাথেই কিন্তু আবারও ওখান থেকে বলা হয়েছিল যে সবুজ আবির উড়বে তো, মমতা ব্যানার্জি আসবে তো, এই সমস্ত নিয়ে কিন্তু কালকে উচ্ছ্বাসিত যে মানুষের যে মানে ভোটের আগেই যে একটা আনন্দ সেটা কিন্তু দেখা গেছে। সেখানে কিন্তু দেখা গেছে মানুষের ভিড়, মানুষ বলতে সেখানে কিন্তু পুরো ছাত্র সমাজ উঠে এসেছিল সমস্তটাই, যেহেতু যুব সম্পাদক রাসবিহারী হালদারের থেকে নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে তুহিনা যে সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ছাত্রদের যে সমাগম ছিল সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। ঠিক তাই, যেটা তুমি বললে ভাগ্যশ্রী, একদমই। তৃণমূল নেতা সোহম চক্রবর্তী তিনিও কিন্তু গতকালকে এই মন্তব্যটাই করেন সেই সভা থেকে, যে তিনি বলেন যে এটা একটা বিজয়ের মিছিল, ঠিক নির্বাচনের আগেই তাদের বিজয় মিছিল, তিনি এইরকমই মন্তব্য করেন। অন্যদিকে এটা নিয়ে কিন্তু তুমি দেখবে যে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক যে অন্যান্য
অন্যান্য বিরোধী দলগুলি তারা কিন্তু বলছেন যে না, জেপি নাড্ডা তারপরেই তৃণমূলের এই সভা, এই মিছিল, কোথাও পাল্টা মিছিল, তারা কিন্তু এরকম দোষারোপ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবং যেটা আমরা শুভেন্দু অধিকারীকে ঘিরেও দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর মিছিল, তারপর তৃণমূলের মিছিল, কোথাও তৃণমূলের মিছিল তো পাল্টা শুভেন্দু অধিকারীর মিছিল, এই নিয়েও কিন্তু একটা সরগরম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অবশ্যই প্রশ্ন উঠছে। পাশাপাশি যেটা তুমি বললে যে সেখানে বিজয় মিছিল এমন মন্তব্য করেছেন তৃণমূল নেতা সোহম চক্রবর্তী, একদমই তাই। এবং সেই তারপরেও দেখা যাচ্ছে সেখানে কিন্তু যেই বিষয়টা উঠে আসছে যে যুবকদের বেশি দেখা গেছে এবং তারা কিন্তু প্রচুর উচ্ছ্বসিত সেখানে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে মানুষের বিরাট একটা ভিড় এবং সেখানে মানুষের ঢল নেমেছে সেই মিছিলকে কেন্দ্র করে। এবং সোহম চক্রবর্তী তিনি এমনও মন্তব্য করেন যে 2021-এর নির্বাচনের ফলাফল তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই আবার আসতে চলেছেন, এমনই মন্তব্য করেন। এবং যে কারণে তাদের এই আগে থেকেই এই বিজয় মিছিল এমন বলা হয়। অন্যদিকে আমরা যদি একটু কলকাতার দিকে নজর রাখি ভাগ্যশ্রী, যে বিষয় মানে গতকালকের যেই মানে বিষয়গুলি ছিল মূল শিরোনামে আমরা বলতে পারি, সেখানে হচ্ছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম, তারপরেই পুরুলিয়া এরকম বিশৃঙ্খল পরিস্থিতি, একটা রাজনৈতিক সভাকে কেন্দ্র করে সেখানে তৃণমূলের পতাকা লাগানো, এদিকে যেমন আমরা একদিকে নজর রাখলাম, অন্যদিকে পূর্ব বর্ধমান সেখানে জেপি নাড্ডার সভা, তারপরেই পাল্টা সোহমের সভা। এবং কলকাতার দিকে যদি আমরা একটু নজর রাখি, সেখানেও কিন্তু জোড়া মিছিলকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা বলতে পারি। সেখানে দেখা যায় যে বেহালার দিকে যদি আমরা একটু নজর রাখি, বেহালাতে সেখানে তৃণমূলের একটি মিছিল করা হয় কৃষি বিল, যেটা নিয়ে আমরা দেখেছি বারংবারই কৃষি বিল নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণার পর থেকেই এই কৃষি বিল নিয়েও কিন্তু রাজ্য একটা বিরাট সরগরম পরিস্থিতি আমরা জানি। এক্ষেত্রে দেখো, ভোটের এই কয়েকটা মাস আগে থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অভিযোগ উঠছিল যে কৃষি বিল প্রত্যাহার, কৃষি বিল মানব না। বিভিন্ন নেতা নেতৃত্বরা তুলে ধরছিল তাদের মন্তব্য বা অবরোধ করছিল, পথ অবরোধ থেকে শুরু করে মিছিল, মিটিং, পোস্টার, ব্যানার সবকিছু পোড়ানো হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষি বিলটা নিয়ে কিন্তু মানুষ আর অতটা উঠে পড়ে লেগে নেই বা এতটা পথ অবরোধ করছিল বা যে বিরোধীগুলো করছিল সেগুলো কিন্তু এখন আর করছে না। তারা কিন্তু এই ভোটের আগে ভোটটাকে নিয়ে কিন্তু তারা লক্ষ্য করে সমস্ত জনসভা করছে। কিন্তু সেক্ষেত্রে আবারও এই কৃষি বিল নিয়ে উঠে আসছে মন্তব্য। তো তুমি না, এটা কিন্তু ঠিক তাই ভাগ্যশ্রী, তোমার কথা মতোই তুমি যে বিষয়টা বললে যে কৃষি বিল নিয়ে একটা সময় ঠিক যখন নির্বাচনের মানে এই যে নির্ঘণ্ট সেটা যখন বেজে ওঠেনি, ঠিক তার আগে আমরা দেখেছি যে কৃষি বিল নিয়ে একটা সরগরম পরিস্থিতি, রাজ্যের কিন্তু বিরাট সরগরম পরিস্থিতি ছিল। ঠিক তারপরেই যে ভোট বিধানসভার ভোট, সেই ভোটের প্রচার এবং এই দলবদলের হিড়িক কোথাও গিয়ে সেটা একটু কোথাও হালকা ছিল। ঠিক তাই, কিন্তু আবার দেখো তুমি সেই কৃষি বিল সেটাকে কোথাও হাতিয়ার করে শাসক দল কিন্তু এগিয়ে চলেছে, এই বিষয়টা উঠে আসছে। এই কৃষি বিল তাকে হাতিয়ার করে কৃষকদেরকে নিয়ে যে আন্দোলন, সেইগুলোকে নিয়ে হাতিয়ার করে কিন্তু শাসক শিবির একদম মাঠে নেমে পড়েছে। এই বিষয়টাও কিন্তু একটা নজরের বিষয় রয়েছে অবশ্যই। সেক্ষেত্রে বিজেপি কিন্তু বারবার এই কৃষি বিল দিয়ে মানুষকে বোঝানোর কাজ করেছেন, বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে তারা বোঝাচ্ছেন যে এর ফলে কৃষকদের অনেক বেশি সুবিধা হবে। যেটা শাসক দল বোঝাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল, এমনও খবর বারবারই আমরা আপনাদের কিন্তু দেখিয়েওছি। সেখানে বিজেপি কিন্তু একদমই থেমে নেই, তারাও মানুষকে বোঝানো এবং সেখানেও কৃষি বিলের সমর্থনে তারা মিছিল আন্দোলন বারবারই করে আসছে। এবং তার উল্টো দিকে শাসক দল তারা কিন্তু ঠিক নির্বাচনের আগে কৃষকদের নিয়ে কৃষি বিলকে হাতিয়ার করে একদম উঠে পড়ে লেগেছে ঠিক নির্বাচনের আগে। এই বিষয়টাও নজরে রাখার, যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ ভাগ্যশ্রী, একদমই যেটা বলছিলাম যে হচ্ছে দেখো, কৃষি বিল নিয়ে যে কৃষকদের মাথায় যেটা চলছে, দু রকমের ভাবনা চিন্তা চলছে। এক তো বিজেপি তাদের নিজেদের কৃষি বিল নিয়ে বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে। অপরদিকে কিন্তু শাসক দলের যে সমস্ত মন্তব্য বা কথাবার্তা, যেগুলো বিরোধী করে কথাবার্তা বলা হচ্ছে, তো সেই সমস্ত নিয়ে কিন্তু কৃষকরা নিজেরাই বুঝতে পারছে না যে কোনটা আদতে হতে চলেছে বা তাদের পক্ষে কৃষি বিলটা সত্যি কার্যকরী হবে কিনা। ঠিক তাই ভাগ্যশ্রী, এই জায়গায় তুমি যে কথাটা উঠলে একদমই 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 ঠিক কথা বললে। সে কথা না, তুমি একটা বলো সত্যি করে কথা, যে বিষয়টা যে একটা একদম যে বিষয়টা আসছে যে একদম যারা গ্রামের দিকে, আমি যদি কৃষকদের কথা বলি, সেই কৃষকরা কতটুকু জানেন এই কৃষি বিল সম্পর্কে, এবং তারা কিন্তু কৃষি বিল সম্পর্কে অতটা অবগতই নয়। এবং যার ফলে কিন্তু তাদের কাছে বিষয়টা একদমই অপরিষ্কার যে কৃষি
কৃষি বিল কি হতে চলেছে, কতটা সুবিধে তারা পাবে, বা এই যে রাজনীতি এই কৃষি বিল নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কৃষি বিল নিয়ে রাজনীতি, আমি সেটা নিয়ে তারা বলছিলাম কতটা যে এই যে কৃষকদের মধ্যে কিন্তু দু রকমের টানাপোড়েন চলছে, যে কৃষি বিলটা তাদের জন্য কার্যকরী কি সত্যি যারা বলছেন তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি যেটা বলছিলে প্রত্যন্ত গ্রামগঞ্জগুলোতে কৃষকরা যারা সত্যি এতটা অভিজ্ঞ নয় বা তারা হয়তো সত্যি জানে না, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের মাথার মধ্যে কিন্তু দু রকমের ভাবনা চিন্তা চলছে। তুমি একদমই তাই, যে বিষয়টা নিয়ে তারা তাদের নিজেদের কাছে একদম স্পষ্ট নয় যে কৃষি বিল, সেখানে এই যে কৃষি আইন নতুন করে তারা এই বিষয়টা নিয়ে একদমই অবগত নয় যে তারা কি আইন, এটাতে কি বলা রয়েছে। তো আমার মনে হয় যে কৃষকদের একদম যারা সাধারণ কৃষক যারা এই বিষয়টা বোঝেন না, তাদেরকে যাতে এই বিষয়টা সম্পর্কে অবশ্যই অবগত করা হয়, এবং যার ফলে এটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে এই কৃষি আইন, নতুন কৃষি বিল, সেটা নিয়ে যে রাজনৈতিক একটা পরিস্থিতি, সেটা নিয়েও ইতিমধ্যে রাজনীতি সৃষ্টি হয়ে গেছে, সেটা কোথাও যার ফলে কিন্তু অনেকটাই কম হবে। এবং মূল যে বিষয়টা সেটা নিয়ে যে শাসক দল কৃষি বিল অর্থাৎ কৃষক, আমরা দেখেছি যে এই কৃষি বিল আসার পর থেকেই কোথাও গিয়ে কৃষকরা নানা আন্দোলনে নামছেন, অনশন পর্যন্ত করছেন, আমরা সেই ছবিও দেখিয়েছি আপনাদের, সেই ছবিও বারবার উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দল এটাকে হাতিয়ার করে ঠিক ভোটের আগেই এগিয়ে যাবে, এইটা যেমন বিষয় রয়েছে, অবশ্যই বিরোধী দল যারা রয়েছেন তারাও কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সঠিক কি খবর সেটাকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারাও তাদের নানা কর্মসূচি পালন করেছেন। সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এরপর আমরা যেই বিষয়টার দিকে, যেই বিষয় নিয়ে কৃষি বিল আমাদের উঠে এলো, যে কলকাতায় কালকে কিন্তু জোড়া মিছিল, সেই জোড়া মিছিলে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে আমরা দেখতে পাই যে বেহালাতে যেটা হয়, তারক সিং তৃণমূল নেতা, তার নেতৃত্বে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে একটি মিছিল করা হয়। এবং তারপরেই আমরা দেখেছি যে জেমস লং সরণিতে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে একটি মিছিল করা হয়। যদিও সেই মিছিল তারা এমনই মন্তব্য করেন যে সেই মিছিল তাদের করা হয় যে দক্ষিণ কলকাতার মানুষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন, এবং যার ফলে প্রত্যাখ্যান করার জন্যই কিন্তু তাদের সেটা প্রদর্শন মিছিল, এমনই মন্তব্য কিন্তু করেছেন সৌমিত্র খাঁ। এবং যেটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতি, সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মিছিল, এবং প্রথম থেকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাও করছিলাম যে ভাগ্যশ্রী, এই যে মিছিল পাল্টা মিছিল, জনসভা পাল্টা জনসভা, এবং জনসভা অভিযোগ পাল্টা অভিযোগ, ঠিক তাই। এবং এই যে জনসভা মিছিল, এগুলোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা মানে বিরাট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, এবং বলতে পারো পুরো বঙ্গ রাজনীতি কিন্তু এখন বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। কারণ মানুষ কিন্তু এই যে বলছো জনসভাগুলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির কোনো জনসভা হলে সেখানেও কিন্তু জনস্রোত যেরকম, সেরকমই কিন্তু তৃণমূলের ক্ষেত্রেও কোনো জনসভায় কিন্তু মানুষের সংখ্যা ততটাই, হয়তো কয়েকজন কম কয়েকজন বেশি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হতেই পারে যে তাহলে মানুষ কোথায় যাচ্ছে, বিজেপিতে নাকি তৃণমূলে? কারণ যেরকম জনস্রোত বিজেপির সভাতে ঘিরে, সেরকমই কিন্তু তৃণমূল সভাকে ঘিরে, তুই না? ঠিক তাই। এবং তৃণমূলের সভাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানুষের ঢল নামছে, এবং যেটা আমরা কিন্তু গতকালকের সোহমের সেই মিছিলকে কেন্দ্র করে সেদিকে একটু যদি নজর রাখি, তাহলে সেই ছবিটা একদমই স্পষ্ট। দেখো তুই না, আগের দিনে কিন্তু নাড্ডার যে মিছিলটা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে মানুষের ঢল কতটা। সেক্ষেত্রে আবার পরের দিনে যখন পাল্টা মিছিল হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যুব কত মানে ছাত্ররা বেরিয়েছে, বা মিছিলকে কেন্দ্র করে তারা কিন্তু বেশ মজায় আনন্দে নাচ করতে করতে বেরিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে জনস্রোত কিন্তু সব জনসভাতেই কিন্তু সমানভাবে, কোনোটা কিন্তু কম কোনোটা কিন্তু বেশি নয়। একদমই ভাগ্যশ্রী, যেই ছবিটা বারবারই উঠে আসে, যে ছবিটা আমরা দেখেওছি, যে ঠিক তাই জেপি নাড্ডা তার সভাকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখেছি মানুষের ঢল নেমেছে। এবং সেখানে কিন্তু গতকালকের যে পাল্টা মিছিল ছিল তৃণমূলের, সেখানে সোহম চক্রবর্তী তিনি ছিলেন উপস্থিত অবশ্যই, আর সেখানেও আমরা দেখেছি যে মানুষের ঢল কিন্তু অনেকটাই বেশি নেমেছে। তো সেক্ষেত্রে যেই বিষয়টা ভাগ্য
ভাগ্যশ্রী তুমি বললে যে মানুষ কোন দিকে, মানুষের রায় কোন দিকে, তৃণমূল বিজেপি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন, সেই বিষয়গুলো যে রয়েছে, সেই এই যে মানুষের যে ঢল নামার সেই বিষয়েও কিন্তু কোথাও কেউ কম বেশি নয়, সবাই একদম উঠে পড়ে লেগেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো একটা থাকবেই অবশ্যই যে মানুষের রায় কোন দিকে, কে থাকছে ক্ষমতার মসনদে। আর সেটার জন্য আমাদের সবাইকে কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে, আর সেটার জন্য মানে সময় একমাত্র সময়ই বলে দেবে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমাদের পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি রীতা ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রীতা। আমরা একটু জেনে নেব গতকালকের যে বিষয়, সেই বিষয় নিয়ে কি ঠিক পরিস্থিতি। কালকে বর্ধমানে শহরে রবিবারে পাল্টা মিছিল করলো শাসক দল তৃণমূল। তো পাল্টা মিছিল করার একটাই উদ্দেশ্য ছিল, সেখানে যেহেতু আগের দিন এসে নাড্ডাজি মিছিল করে গেছিল, সেখানে প্রচুর পরিমাণে লোক হয়েছিল। হুম। তো তাদের তৃণমূলের একটা কথা হচ্ছে যে তাদের লক্ষ্য ছিল যে নাড্ডাজি যেখান থেকে লোক নিয়ে এসেছিল সেটা কিন্তু বর্তমানে শহরের লোক আদৌ ছিল না, তারা লোক ভাড়া করে নিয়ে এসেছিল। এবং সেই লোক ভাড়ার জন্যই অত প্রচুর ভাবে মানুষকে দেখা, এটা তৃণমূলের অভিযোগ। সেই জন্য কালকে তৃণমূল একটা পাল্টা মিছিল করে সোহমকে নিয়ে। সোহমকে সামনে রাখার একটাই মানে উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ মানে তোমার পলিটিক্যাল সোহমের থেকেও বেশি নায়ক হিসাবে সোহমকে মানুষ চেনে, সেই হিসাবেই মানুষ যাতে সোহমের মিছিলে ভিড় করে, এবং এটাই হচ্ছে তৃণমূলের মূল উদ্দেশ্য বলে মনে হচ্ছে। একদমই তাই রীতা। আরেকটা যেটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে লোক ভাড়া করার কথা, যে বিষয়টা জেপি নাড্ডার সভায়, সেটা তৃণমূলের অভিযোগ ছিল। হ্যাঁ, তৃণমূলের অভিযোগ ছিল যে জেপি নাড্ডা সভাতে অত লোক সবই বাইরে থেকে এসেছে, সেখানে বর্ধমান শহরের লোক খুব পরিমাণে কম ছিল, মানে বলতে গেলে ছিলই না। আর তৃণমূলের যেখানে মিছিল হয়েছিল সেখানে তাদের বক্তব্য হচ্ছে তারা বর্ধমান শহরের লোককে নিয়েই অত বড় মিছিলটা করেছে। ঠিক তাই। আরেকটা যেটা বিষয় যে এই যে গতকালকে সভা, সেখানে সোহম চক্রবর্তীর দিন যখন তাকে বলা হয়েছে যে এই বিষয়টা যে জেপি নাড্ডার সভা, এবং তারপরেই একটা পাল্টা মিছিল তৃণমূলের, কিন্তু অন্যদিকে সেইটাকে একদম কোথাও উড়িয়ে দিয়ে সোহম চক্রবর্তী তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে না, কোনো পাল্টা মিছিল নয়, এটা হচ্ছে তাদের একটা অগ্রিম বিজয়ের মিছিল। 2021-এ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। কি এর যে কি কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিরোধী দলের? দেখো, বিরোধী দল বলছে যদি আগে বিরোধী দল মিছিলটা না করতো, রোড শোটা না করতো, তাহলে কিন্তু তৃণমূল কালকের দিনে কোনো মিছিল বা রোড শো করতো না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে বিরোধী দলকে দেখানোর জন্য যে তাদের লোকবল কতটা আছে, তাদের শাসক দলকে কতটা মানুষ সাপোর্ট করছে, সেই জন্যই কিন্তু কালকে পাল্টা মিছিল করেছে শাসক দল তৃণমূল। আচ্ছা, আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, এই যে অভিযোগ উঠছে যে আমরা শুনতে পেয়েছি যে নাড্ডার যে এই র্যালিটার পরে কিন্তু মানুষজনকে ট্রাকে করে, লরিতে করে আবার তাদের গ্রামে ছেড়ে দেওয়া হচ্ছে, তো এই সম্পর্কে কি বলছে বিরোধী দল? হ্যাঁ, বিরোধী দল শাসক দল তৃণমূল বলতে চাইছে যে নাড্ডার যে মিছিলটা হয়েছিল সেখানে যেহেতু মানুষকে দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে এবং শহরে অনেক জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, তো তাদের একটা দায়িত্বের মধ্যে বর্তায় যে তাদের সুস্থভাবে তাদের জায়গাতে পৌঁছে দেওয়া। তাহলে এই যে বিজেপির তরফ থেকে যে বলা হচ্ছে যে বিজেপিরা এরকম কাজ করেছে, তো সেক্ষেত্রে বিজেপির কি প্রতিক্রিয়া? না, বিজেপি বলছে সবই সবই বর্ধমান জেলার মানুষ, সবই পূর্ব বর্ধমানের মানুষ, তারা কোনো লোককে ভাড়া করেনি, তারা গ্রাম থেকে এসছে, এমনকি নদিয়া থেকেও এসছে, তারা বিজেপি পার্টিকে ভালোবাসে বলে, বিজেপি পার্টির সমর্থন করছে বলে তারা কিন্তু ওই নাড্ডাজির মিছিলে রোড শোতে যোগদান করেছে। তারা কিন্তু কোনো লোক ভাড়া করেনি, এটাই হচ্ছে তোমার বিজেপির বক্তব্য। ঠিক তাই। গতকালকের ঘটনা এটা গেল রীতা। আরেকটা যেটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, অবশ্যই বর্তমান রাজ্য রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একদম সরগরম পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটু পূর্ব বর্ধমানের দিকে নজর রাখি, যে ঠিক বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে শাসক থেকে একদম বিরোধী, এবং জনসভা পাল্টা জনসভা লেগে রয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে রাজনৈতিক এই যে জনসভা, তাকে কেন্দ্র করে কিন্তু একটা বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতি সমস্ত জায়গায়, এই যে নব্য আদি গোষ্ঠীকন্দর রয়েছে, আবার অন্যদিকে শাসক বিরোধীর মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি লক্ষ্য করা যাচ্ছে কোথাও পূর্ব বর্ধমানে, যদি আমরা একটু নজর রাখি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখো, এটা গোষ্ঠীদ্বন্দ্ব তো লেগেই থাকছে সবসময়, সেটা দেখা যাচ্ছে। তবে এখন যেটা হচ্ছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হলো সেটা কিছু প্রকাশ পাচ্ছে না, কারণ যদি সেটা প্রকাশ পায় তাহলে সেটা বিজেপির ক্ষেত্রে বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে।
হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে, কেননা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যারা নাড্ডাজির মিছিলে এবং রোড শোতে বা কাটোয়াতে যারা যোগদান করেছিল, যেসব মানুষ বিজেপি, তাদের থেকে অভিযোগ শোনা যাচ্ছে যে তৃণমূল নাকি তাদের যাই হোক ভয় পাইয়েছে বা কোনো রকম কিছু কটূক্তি কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ সেভাবে জমা পড়েনি কোনো থানাতে। ঠিক তাই রীতা, যে বিষয়টা তুমি বললে যে বিজেপির এই সময় তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যে অনেকটাই কম আসছে, কারণ যদি সেটা প্রকাশ্যে আসে তাহলে কিন্তু বিজেপির কাছে এটা একটা বিরাট হাতিয়ার হয়ে দাঁড়াবে নির্বাচনের আগে। ঠিক উল্টোটা, বিজেপির গোষ্ঠীকন্দল কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি, কিন্তু কোথাও এই দল বদলের পর থেকেই বিজেপির মধ্যেও কিন্তু একটা গোষ্ঠীকন্দল বারবারই প্রকাশ্যে এসেছে, অনেকটা, যদিও সেটা তৃণমূলের থেকে সংখ্যায় কম হলেও দেখা গেছে যে সেখানেও নব্য আর আদি দল বদলের ফলে একটা গোষ্ঠীকন্দল। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তৃণমূলের কাছে একটা বড় হাতিয়ার। তো সেই জায়গায় বিজেপির এরকম কোনো গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে না, দেখো, সেভাবে আগে যেটা আসছিল ভোট সামনে আসার জন্য, সেরকম কিন্তু কোনোভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছুই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। হয়তো হচ্ছে না, হয়তো হচ্ছে, কারণ যারা যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে তাদের অনেককেই বিজেপির তরফ থেকে পছন্দ করতে পারছে না বা এরকম শোনা যাচ্ছে, কিন্তু না, প্রকাশ্যে কোনো রকমের কিছু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবার যখন দেখা যাচ্ছে না, একটাই কারণ, সেটা তৃণমূল শাসক দলের বড় হাতিয়ার হয়ে যাবে, ওই জন্যই সেটা হয়তো প্রকাশ পাচ্ছে না। ঠিক তাই। আরেকটা যেটা বিষয় জানতে চাইবো রীতা, যে আমরা অবশ্যই শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপিকে এবার বিধানসভা নির্বাচনে যেটা ধরা হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি, তো সেক্ষেত্রে সেই বিষয় এবং তাদের কর্মসূচি নিয়ে আমরা অবশ্যই কথা বললাম। একটু অন্য বিষয় যেটা একটু জানতে চাইবো তোমার থেকে, যে বাম কংগ্রেস জোট এবার বিধানসভা নির্বাচনে তাদের কি কর্মসূচি থাকছে, তারা নির্বাচনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যেই কি কি কর্মসূচি গ্রহণ করছেন? হ্যাঁ, বাম কংগ্রেস দেখো, তারাও কিন্তু চাইছে যে নির্বাচনে ভালোভাবে অংশগ্রহণ করতে, তারাও যাতে কিছু ভোট পায়, কারণ সিপিএম চলে গেছে, ধরো আজকে অনেকটা বছরই কেটে গেছে, হয়তো তাদের সেরকম ভাবে কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছে না বলে নিউ জেনারেশন কিন্তু তাদের অনেকেই মানে ভালোভাবে চেনেও না, বোঝেও না। সেজন্য তারা রিসেন্টলি কি শুরু করেছে, যেহেতু ভোট সামনে আসছে, তো নানা রকম কর্মকাণ্ড, রক্তদান শিবির বা এইসবের মধ্যে দিয়ে তাদের অ্যাক্টিভ মানে তারা যে রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, এবং তারাও নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, মিছিল করছে, অনেক কিছুই করছে তারা। কর্মসূচি নিয়ে যখন কথাটা উঠলো, তো এখন বর্তমানে পূর্ব বর্ধমানে কি কি কর্মসূচি চলছে, বা বিজেপি, তৃণমূল বা যে কোনো দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি চলছে পূর্ব বর্ধমানে? দেখো, পূর্ব বর্ধমানে এখন প্রথমত যেটা চলছে, তৃণমূলের সিপিআর পক্ষ থেকে রক্তদান শিবির চলছে, যেটা বিজেপির তরফ থেকে চলছে, তৃণমূলের তরফ থেকে চলছে, তোমার বস্ত্রদান চলছে, দুয়ারে সরকার তো রয়েছে। তো এইভাবে নানা রকম মানুষের কাছে মানে কংগ্রেস বলে, সিপিএম বলে, তৃণমূল বলে, বিজেপি বলে, সবাই তাদের কাছাকাছি যাওয়ার জন্য মানে চেষ্টা করছে এবং যাচ্ছে, কারণ একটা কারণ হচ্ছে ভোট। ঠিক তাই রীতা, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, অনেক ধন্যবাদ জানাই তোমাকে। যে বিষয়টা অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসলো, রীতা আমাদের সঙ্গে ছিল পূর্ব বর্ধমান থেকে সরাসরি। ভাগ্যশ্রী, একটু আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে সোহম এবং জেপি নাড্ডা তাদের সভাকে কেন্দ্র করে আমাদের কথাটা প্রসঙ্গক্রমে আসলো, যে তুমি যে বিষয়টা তুলে ধরলে যে এই যে কোথাও মানুষের ঢল, সেই জায়গায় কিন্তু কোনো নো কম্প্রোমাইজ আমরা দেখেছি, একদম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুই দলের মধ্যেই, এবং সেখানে ভিড়ের দিক থেকে যদি আমরা নজর রাখি, মানুষের ঢল নামা দুই জনসভাকে কেন্দ্র করে কিন্তু মানুষের ঢল নামে, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরেই রীতা আমাদের সঙ্গে যুক্ত হলো, এবং রীতা যে বিষয়টা বললো যে সেক্ষেত্রে জেপি নাড্ডার যে সভা, তৃণমূল তারা কিন্তু অভিযোগ করেছে মানুষকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে সভাতে জনসমাগম বাড়ানোর জন্য, বা সবার ভাড়া শেষে করে নেওয়া যে হয়েছে। এই যে তাদেরকে লরিতে ভর্তি করে বা ট্রাকে করে, ছোট হাতি যে কোনো ভাবে তাদেরকে আবার তাদের গ্রামে বা প্রত্যন্ত গ্রামগুলি থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তাদেরকে আবার জনসভার পরে হাঁটানোর পরে আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বড় রকমের প্রশ্ন উঠেই আসছে যে আদতে তারা আসছে কি ক্ষেত্রে, মানে তারা কি বিজেপি দলের জন্য আসছে, নাকি শুধুমাত্র এই যে টিফিন করার জন্য বা শুধুমাত্র হাঁটার জন্যই আসছে, বা তাদেরকে কোথাও আসতে বাধ্য করা হচ্ছে, এই বিষয়গুলো নানান প্রশ্ন কিন্তু উঠে আসছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম একদমই, যে সেক্ষেত্রে এই বিষয়টাও উঠে আসছে যে কোথাও এই যে জনসমাগম, মানুষের ভিড়, সেটাকে দেখিয়ে কোথাও মানুষের নজর কাড়ার একটা বিষয় অবশ্যই উঠে আসছে। রাজনৈতিক পরিস্থিতি যেমন উত্তপ্ত, এবং ঠিক তেমনই এই জনসভাগুলোকে কেন্দ্র করে মানুষের ঢল
এবং সেই রেষারেষিতেও মেতেছে শাসক থেকে বিরোধী দল। আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টাও উঠে এসেছে যে ট্রাকে করে মানুষদের গন্তব্যে পৌঁছে দেওয়া, তাদেরকে নিয়ে আসা, এটা কি কোথাও মানুষ নিজে তাদের ইচ্ছে স্ব ইচ্ছেই আসছেন, নাকি তাদেরকে সত্যি ভাড়া করেই নিয়ে আসা হচ্ছে, যেটা বিরোধী দল অর্থাৎ প্রধান শাসক দল তারা কিন্তু এই মন্তব্য করছেন, তারা অভিযোগ করছেন, সেটা কিন্তু একটা উঠে আসছেই। অন্যদিকে আমরা যদি একটু নজর রাখি যে সেক্ষেত্রে কিন্তু এমন কোনো অভিযোগ তৃণমূলের ক্ষেত্রে এখনো পর্যন্ত করা হয়নি, যেটা রীতা আমাদেরকে জানালো। এবং সেই বিষয়টা উঠে আসলো যে রীতা এই বিষয়টাও জানালো যে তৃণমূল কিন্তু এই বিষয়টা মানে অভিযোগ আনলেও বিজেপি তারা কিন্তু এটা কোথাও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন একদমই না, মানুষ তাদের স্ব ইচ্ছায়, হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে, পূর্ব বর্ধমানেরই কিন্তু তারা যারা দূরের থেকে এসেছেন তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তারা কিন্তু সেটা শুধুমাত্র তাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, সেই জন্য তারা এটা করেছেন, এমনই মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল বিজেপি। এইটা বিষয়টা তো অবশ্যই থাকলো ভাগ্যশ্রী। আর পাশাপাশি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কলকাতার গতকালকের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে যে সেখানেও কিন্তু যে এই যে সভা পাল্টা সভা এবং অভিযোগ পাল্টা অভিযোগ, সমস্ত কিছুকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি, সেই ছবি গতকালকে বেহালাতেও আমরা দেখেছি। সেখানে কিন্তু জোড়া মিছিলে তপ্ত বেহালা আমরা দেখেছি, সেখানে তৃণমূলের মিছিল, তারপরে সৌমিত্র খাঁ তার নেতৃত্বে বিজেপির মিছিল, সেটাও দেখেছি। আমরা সেই সম্পর্কেও জানবো। পাশাপাশি রাজ্যের যে বর্তমান কলকাতার দিকে নজর রাখি, সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ সত্যজিৎ, গুড মর্নিং। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো তোমার থেকে যে এই যে মিছিল পাল্টা মিছিল, ঠিক বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই মিছিল পাল্টা মিছিলে কিন্তু উত্তপ্ত। অবশ্যই অভিযোগ যেমন পাল্টা অভিযোগ, ঠিক সেরকম মিছিল পাল্টা মিছিল। শুধু তাই নয়, এই যে জনসভা মিছিল, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু শাসক বিরোধীর মধ্যে দ্বন্দ্ব, বচসা, বোমাবাজি, গুলি, ঠিক নির্বাচনের আগে আমরা যেগুলো দেখতে পাই, এবারও কিন্তু তার অন্যথা হয়নি। এবারে বরঞ্চ তুই না আরো একটু বেশি ভাবে সরগরম হয়ে উঠেছে। ঠিক তাই, একটু জানতে চাইবো সত্যজিৎ, ঠিক নির্বাচন তার আগেই এরকম পরিস্থিতি এবং সেটা নিয়ে কিন্তু রাজনীতি। হ্যাঁ দেখো, একদমই সেটাই যে আমরা গতকালের ছবিটা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু সাংবাদিক সম্মেলন, যে কৃষি আইন নিয়ে, যে কৃষি বিল নিয়ে কিন্তু দিল্লিতেও কৃষকরা এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, 2 মাস থেকে চলতে প্রায়। সেই নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলন করে। অন্যদিকে তৃণমূলের মিছিল থেকে বেহালা, সেইখানেই আবার সৌমিত্র খাঁ কিন্তু সভা করেছেন, মিছিল করেছেন, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে মিটিং করার কিন্তু একটা হুঙ্কার দিয়েছেন যে আগামী 1 মাসের মধ্যে কিন্তু সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে মিছিল করবে। অন্যদিকে যদি দেখতে থাকো, উত্তর কলকাতা জেলা কমিটির তরফ থেকেও কিন্তু কালকে একটি বাইক র্যালি করার কথা ছিল, এবং সেটি কিন্তু পুলিশ আটকে দেয়। তারপর তারা পায়ে হেঁটে বেশ খানিকটা পথ কিন্তু মিছিল করে। ফলে প্রতিটা দিনই কিন্তু তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কলকাতা শহর জুড়ে একাধিক বিক্ষিপ্ত মিছিল হচ্ছে, এবং রাজনৈতিক চর্চাটাও কিন্তু বেশ তুঙ্গে রয়েছে। এর পাশাপাশি তুমি যদি বলো যে কালকে কৃষি বিল নিয়ে কৃষক সুরক্ষা অভিযান, যেটা জেপি নাড্ডা কিন্তু 9 তারিখ এসে সেটা বর্তমানে কাটোয়াতে উদ্বোধন করে দিয়ে গেছিল। 5টা কৃষক পরিবারের বাড়িতে গিয়ে সেখান থেকে চাল নিয়ে সেই অভিযান শুরু করেছিল, এবং তারপর সাংবাদিক সম্মেলন করে গতকাল দিলীপ ঘোষ। তিনি বলেন যে 48,000 বুথে এবং 40,000 গ্রামে আগামী 24 তারিখের মধ্যে বিজেপির প্রতিনিধিরা, বিজেপির যারা কর্মকর্তা, তারা পৌঁছবে এবং কৃষকদের থেকে, তাদের ঘরের থেকে চাল নেবে, এবং সেখান থেকে তারা সারাদিন সেখান থেকে খিচুড়ি বানাবে, সেখানে খাওয়াবে। কৃষকদের কৃষি আইন বা কৃষি বিলের যে উপকারিতা, সেগুলো কিন্তু বোঝাবে। যেখানে তৃণমূল সরকার কেন, যেখানে সিপিএম, কংগ্রেস সবাই কিন্তু এই কৃষি বিল নিয়ে প্রতিদিন নানান রকম বিক্ষোভ কর্মসূচি করছেন, সেখানে কৃষকদের বোঝানোর জন্য কিন্তু বিজেপির তরফ থেকে এই অভিযান কর্মসূচি শুরু হচ্ছে। পাশাপাশি দিলীপ ঘোষ কিন্তু কালকে আবারও একবার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু কৃষকদের বঞ্চিত করেছেন। কৃষকরা 14,000 টাকা করে পায়নি, সেই টাকা দেওয়ার কথা বলেছেন। এর পাশাপাশি দিলীপ ঘোষ কিন্তু কালকে বলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলেছেন। তারপর কথা হয়েছিল যে কৃষকদেরকে বিভিন্ন পোর্টালে অ্যাপ্লাই করার জন্য, রেজিস্টার করার জন্য, যে তাদের ডাইরেক্ট যাতে সরাসরি যাতে কেন্দ্রীয় সরকার বেনিফিট দিতে পারে। সেক্ষেত্রেও 35 লক্ষ কৃষক কিন্তু সেই বেনিফিট পেয়েছেন,
এবং তারা সেই পোর্টালে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার ৭৩ লক্ষ মানুষের কৃষকদের কিন্তু সেই লিস্ট পেয়েছেন, কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু সেই লিস্ট এখনো পর্যন্ত পাঠানো হয়নি, এমনই অভিযোগ কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলন থেকে করেছিলেন। পাশাপাশি তিনি প্রতিহিংসার কথা বারবার তুলে ধরেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিটা দিনই কিন্তু বিজেপির বিভিন্ন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কোথাও তৃণমূলের হাতে তারা মার খাচ্ছেন, রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিভিন্ন ঘটনাগুলো কিন্তু দিলীপ ঘোষকে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছিলেন। ঠিক তাই। কিন্তু আরো একটা বিষয়, এই যে বলছো যে কৃষকরা তাদের নাম নথিভুক্ত করতে পারছে, কিন্তু এরকমও তো আছে অনেক প্রত্যন্ত গ্রামে কিন্তু কৃষকরা রয়েছে, তো সেক্ষেত্রে অনেক নেটওয়ার্কের ইস্যু থাকতেই পারে, অনেকের কিন্তু স্মার্টফোন নেই, তো সেক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, সেটাই দিলীপ ঘোষ কালকে বললেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই লিস্টটাই চাওয়া হয়েছে, যে আরো টোটাল ৭৩ লক্ষ কৃষকের সেই লিস্ট কিন্তু রাজ্যের তরফ থেকে এখনো সেটা পাঠানো হয়নি। যারা নথিভুক্ত করেছেন সেই ৩৫ লক্ষ কৃষক কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুবিধা পেয়েছে। আরো একটা বিষয় জানতে চাইবো যে এই কৃষি বিল কিন্তু অনেকদিন ভোটের অনেকদিন আগে থেকে চলছিল, তো ভোটের আগে বিরোধী থেকে শাসক দল সবাই আবার নতুন করে এই কৃষি বিল নিয়ে আবার তাদের অবরোধগুলো করছে, বা এই যে তুমি না দেখো এই সমস্ত জিনিসপত্র কিন্তু আবার আমাদের অনেক দিন থেকে হচ্ছিল, সেটা কিন্তু পুনরায় ভোটের নির্বাচনের আগে কিন্তু আবার উঠে আসছে, তো এই বিষয়ে কি বলছে সেখানকার মানুষজন? দেখো, এইগুলো রাজনৈতিক ইস্যু, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কিন্তু নির্বাচনের লড়াই হয়। প্রতিটা নির্বাচন যদি বিগত নির্বাচন শুরু থেকে তো বিভিন্ন ইস্যুকে সামনে রাখা হয়েছে। যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, তখন সেখানে নন্দীগ্রাম কুমুর এই ইস্যুগুলোকে কিন্তু তারা হাতিয়ার করেছিল, ফলে কৃষি বিলটা বিরোধীদের কাছে একটা হাতিয়ার। পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকে ওই কৃষি কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তাদেরকে সমস্যার কথা শুনতে তাদেরকে বোঝাচ্ছে, এইরকম কর্মসূচি থাকছে। পাশাপাশি যদি আজকের কথা তোমাকে বলি, তাহলে আজকে কিন্তু মহা একটা মিছিল হচ্ছে, যেখানে শ্রবণ বৈশাখীকে কিন্তু একসাথে মিছিলে প্রথমবার দেখা যাবে। বিজেপির আগের মিছিলে কিন্তু আসার কথা ছিল, তারা উপস্থিত ছিল না, কিন্তু গতকাল হেস্টিংসে তারা মিটিং করে, তারপর কিন্তু তারা জানায় তারা আজকে দুজনে একসাথেই গোলপাট থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল করবে শ্রবণ, এবং তারপর কিন্তু সেখানে একটি সভা হবে। ফলে আজকের রাজনৈতিক পারদটা কিন্তু একটা অন্যদিকেই থাকছে। না, ঠিক তাই সত্যজিৎ, যে বিষয়টা অবশ্যই রয়েছে, এবং এই সভা পাল্টা সভা আজকে শোভন বৈশাখী এবং আগের মিটিংয়ে আমরা দেখেছি সেখানে কিন্তু আসার কথা থাকলেও হয়নি, সেটা বানচাল হয়, এবং পরে আজকে সেলিমপুর পর্যন্ত জনসভা রয়েছে এবং শোভন বৈশাখী, সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আরেকটা যেটা বিষয় সত্যজিৎ, আমি যদি একদম ওভারঅল একটা পরিস্থিতি জানতে চাই তোমার থেকে, যে রাজনৈতিক পরিস্থিতি আমরা জানি উত্তপ্ত, এই যে জনসভা পাল্টা সভা এবং বিভিন্ন নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, একদিকে শাসক দল, অন্যদিকে প্রধান বিরোধী দল এবার বিধানসভা নির্বাচনে বিজেপি, এবং আমি যদি এইগুলো ছেড়ে একটু তোমাকে বাম কংগ্রেসের দিকে নজর রাখি, যে বাম কংগ্রেস জোট এবার বিধানসভা নির্বাচনে তারা কি কি কর্মসূচি পালন করছে, তারা কতটা তৎপর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে? দেখো, বামদের তরফ থেকে, বামের যে ছাত্রলীগ সংগঠনের তরফ থেকে বা কংগ্রেস যৌথ উদ্যোগে তারা কিন্তু প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি রাখছে, কিন্তু বড় কোনো কর্মসূচি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। দুদিন আগেও কিন্তু শ্রমিক মেলা ছিল কলকাতার মৌলালী রামলীলা ময়দানে, সেখানে কিন্তু মেলা শুরু হওয়ার সময়, মানে উদ্বোধন হওয়ার আগে, সেখানে কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতারা আসার কথা ছিল, কিন্তু তার আগে বামেদের কিন্তু একটা বিক্ষোভ দেখা যায় যে গেটের সামনে। ফলে বামেদের কর্মসূচি এখনো বড় কিছু রকম হলেও বিক্ষিপ্ত কর্মসূচি কিন্তু প্রতিদিন চলছে। আর আরেকটা বিষয় হলো, যেটা বলছিল যে রাজনৈতিক এখন রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে যদি করোনা দেখি, সেই ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু রাজনীতি চলে এসেছে। গতকাল কিন্তু কৈলাস বিজয়বর্গী দাবি করেছেন যে, এবং তিনি বলেছেন যে এরপর মমতা ব্যানার্জি কিন্তু ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করবেন, অর্থাৎ ভ্যাকসিন তো এরকম বিষয়টাও কিন্তু কৈলাস বিজয়বর্গী তুলে ধরেছে। ফলে করোনার ভ্যাকসিন নিয়ে কিন্তু একটা রাজনীতি শুরু হয়ে গেছে। একদমই তাই, করোনা ভ্যাকসিন নিয়েও আমরা দেখেছি, হ্যাঁ ঠিক যেটা তুমি বললে, যে কৈলাস বিজয়বর্গীয় তিনি বলেছেন যে ঠিক কে, মানে মানুষকে বোঝানো হচ্ছে যে রাজ্য সরকার করোনা ভ্যাকসিন দিচ্ছে বিনা পয়সায়, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে, এমনই মন্তব্য তিনি করেছেন। ঠিক তাই, এবং সেটা নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে, এবং এরকম মন্তব্য তিনি করেছেন যে শুধুমাত্র এটাই নয়, এরকম নানা প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের, যেই প্রকল্পগুলো থেকে রাজ্যের মানুষ বঞ্চিত রয়েছে, কারণ রাজ্য সরকার সেগুলোকে সাধারণ মানুষকে পাইয়ে দেয়নি, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে।
অবশ্যই একদমই তাই। গতকাল দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করেছে, সেই তুলে ধরেছে। এবং গতকাল আমরা যে মিছিলটা দেখেছি উত্তর কলকাতা, তারাও কিন্তু দাবি করেছেন যে মানুষ পরিষেবা পায়নি। বিজেপি সরকার যদি আগামী দিনে আসেন, মানুষের থেকে আরো বেশি পরিষেবা পাবে। এবং বিজেপি সরকার থেকে বারবার যেটা দাবি করা হচ্ছে, বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে সেক্ষেত্রে চাকরি অর্থাৎ যুবকদের চাকরির ক্ষেত্রে হয়তো অগ্রাধিকার অনেকটাই বাড়বে, তারা দাবি করছে। ঠিক তাই সত্যজিৎ, আরেকটা যেটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে দল বদল এবং সেই দল বদলকে কেন্দ্র করেও কিন্তু একটা তৃণমূলের বিরাট ভাঙন আমরা দেখেছি। এবং সেই ভাঙন তারপরেও কিন্তু তৃণমূল কোথাও একদম উঠে পড়ে লেগেছে, তারাও কিন্তু কোনো অংশেই কম নেই, তারাও কিন্তু নানা কর্মসূচি পালন করছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত বিজেপি থেকে বিজেপি এবং অবশ্যই শাসক দল এবং বাম কংগ্রেস সবাই কিন্তু কর্মসূচি নানা পালন করছে এবং ঠিক নির্বাচনকে কেন্দ্র করে পাখির চোখ করে এগিয়ে তারা কিন্তু নির্বাচন লড়ার, এবং কি হবে কি হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষা। সত্যজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো, তুমি আমাদের সঙ্গে ছিলে এতক্ষণ। যেই বিষয়টা উঠে আসলো কৃষি বিল নিয়ে, আমরাও একটু আগে আলোচনা করছিলাম ভাগ্যশ্রী, এবং সেটা নিয়ে কিন্তু উঠে আসলো যেই বিষয়টা বললো আমাদেরকে সত্যজিৎ, সত্যি তাই। এবং দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তারা কিন্তু মানুষকে বোঝাবেন, এবং সেই বিষয়টা নিয়েও আমাদের কাছে উঠে আসলো। অন্যদিকে আরেকটা যেটা বিষয়, ভ্যাকসিন, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সত্যজিৎ আমাদেরকে বললো যে ভ্যাকসিন সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে রাজ্য সরকার থেকে ভ্যাকসিন দেওয়া হবে বিনা পয়সায়, সম্পূর্ণ বিনা খরচে, সাধারণ মানুষ সবাই প্রত্যেককেই। সেটা নিয়েও একটা কিন্তু রাজনীতি তৈরি হয়ে গেছে। কৈলাস বিজয়বর্গীয় তিনি গতকালকে মন্তব্য করেছেন যে কেন্দ্র সরকার থেকে সেই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের সমস্ত, কিন্তু সেটা কোথায় রাজ্য সরকার তাদের নামে নিয়ে নিচ্ছেন, এরকম মন্তব্য তিনি করেছেন। একদমই তুমি না, এখন কিন্তু দেখাচ্ছে এই পাল্টা আবার কি মন্তব্য করেন বা পাল্টা জবাব কি হয় তাদের পক্ষ থেকে। একদমই তাই। এবং শুধু তাই নয়, আমরা যদি ভ্যাকসিন ছাড়াও অন্যদিকে নজর রাখি, তুমি দেখো যে বিভিন্ন যে কেন্দ্রীয় মন্ত্রীরা ইতিমধ্যেই জেলায় জেলায় চলে আসছেন এবং তারা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। বিভিন্ন চায় পে চর্চা বলো, তুমি বিজেপির নানা কর্মসূচিগুলি পালন করছেন এবং মানুষের দরবারে পৌঁছাচ্ছেন, এবং সেই দরবারে গিয়ে তারা এটাই জানতে চাইছেন, যে এটাই বোঝাচ্ছেন মানুষকে যে কেন্দ্র সরকার থেকে এই আপনারা কি পেয়েছেন। মানুষ যখন বলছে না পাননি, যে হ্যাঁ রাজ্য সরকার থেকে সেটা আপনাকে পাইয়ে দেওয়া হয়নি, রাজ্য সরকার থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, এমনই আমরা বারবার সৃষ্টি হচ্ছে সেখানে। ঠিক তাই, মানুষের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে, এমনই উঠে আসছে। এবং যেই বিষয়টার দিকে আমরা প্রথমেই আলোচনার একদম প্রথমে আমরা শুরু করেছিলাম, সেই বিষয়টার দিকেও অবশ্যই নজর রাখবো, যে নন্দীগ্রামের তারপরেই পুরুলিয়ায় গতকালকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর সভা ছিল কাশীপুরে, এবং সেই পথসভা এবং তারপর যে একটা জনসভা ছিল, সেখানে দেখা যায় যে একটি কালো গাড়ি, সেখানে তৃণমূলের পতাকা লাগানো ছিল, সেই গাড়িটি জনসভার মধ্যে ঢুকে যায় এবং সেটা তৃণমূলের, এবং এই ভেবে বিজেপি দেখা যায় যে সেখানে লাঠিচার্জ করতে এমনও ছবি উঠে এসেছে, এবং সেই নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক কি জানতে চাইবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি তীর্থ রায়। তীর্থ, যে বিষয়টা তোমার থেকে প্রথমেই জানতে চাইবো, যে নন্দীগ্রামের পর পুরুলিয়ায় শুভেন্দুর সভা, আর সেই সভাতে বিশৃঙ্খল পরিস্থিতি গতকালকে ঠিক কি ঘটেছিল একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, তোমাকে বলে রাখি, গতকাল নাগাদ কাশীপুরের পেট্রোল পাম্প থেকে শুভেন্দু অধিকারীর একটা রোড শো শুরু হয়। এই রোড শোতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, এছাড়াও বিজেপির বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই রোড শো শেষ হয় কাশীপুর হাটতলা মোড়ে, সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় কাশীপুর হাটতলা মোড়ে। এই পথসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী, সুদীপ মুখার্জি, বিধায়ক সুদীপ মুখার্জি পুরুলিয়ার বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই সভা চলাকালীন
জ্যোতির্ময় সিং মাহাতো যখন বক্তব্য রাখছিলেন তখন হঠাৎই একটি কালো গাড়ি এই জনসভার মধ্যে ঢুকে পড়ে। সেই কালো গাড়িটিতে একটি তৃণমূলের ঝান্ডা লাগানো ছিল। এই গাড়ি ঢোকার সাথে সাথেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী এবং জ্যোতির্ময় সিং মাহাতো নিজেরা মাইক ধরে কর্মী সমর্থকদের আবেদন করেন যে আপনারা শান্ত হন, আপনারা যে গাড়িটি ঢুকেছে সে গাড়িটিকে বের করে দিন। কিন্তু অতঃপর আমরা দেখতে পাই যে গাড়িটির উপর হামলা হয়। এই বিষয়ে আমরা বিজেপির অভিযোগ যে তৃণমূলের নেতারা এই সভাটিকে পণ্ড করার জন্য তারা এই গাড়ি ঢুকিয়ে সভাটিকে নষ্ট করার চেষ্টা করেছে, এটা বিজেপির অভিযোগ। অপরদিকে এই গাড়িতে যিনি ছিলেন তিনি আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে। তিনি জানান তিনি গতকাল পিকনিকে গেছিলেন রঞ্জনদি ড্যামে। সেখান থেকে পিকনিক থেকে ফেরার পথে তিনি যখন ওই কাশীপুরের রাস্তা দিয়ে ফিরছিলেন তখন তিনি দেখেন যে অনেক বাস গাড়ি ওই রাস্তা দিয়ে বেরোচ্ছে, যেটা ধনঞ্জয় বাবু জানান। তিনি জানান তিনি যখন থেকে ফিরছিলেন তখন অনেক গাড়ি ফিরছিল, সেই দেখে তিনি ভেবেছিলেন যে হয়তো সভাটি শেষ হয়ে গেছে, তাই তিনি গাড়ি নিয়ে ওখানে প্রবেশ করেছিলেন। তারপর তাকে ওখানে গাড়িতে বাধা দেওয়া হয়, তাকে বলা হয় যে তাকে গাড়িটা ব্যাক করে নেওয়ার জন্য। তিনি যেটা বলছেন, তিনি যখন গাড়িটা ব্যাক করতে থাকেন তখন তার গাড়িতে লাগানো যে তৃণমূলের ঝান্ডা, সেই তৃণমূলের ঝান্ডাটা ফেলে দেওয়া হয়। তখন তিনি ওই তৃণমূলের ঝান্ডাটা তুলে উপরে দেখাতে শুরু করেন। এরপর বিজেপির কর্মী সমর্থকরা ওই গাড়িটিকে ঘিরে ফেলে। এটা তৃণমূলের সভাপতি, আদ্রা শহর সভাপতি বিষয়টা জানা। যদিও বিজেপির অভিযোগ সভাটি পণ্ড করার জন্যই তৃণমূলের ওই গাড়ি ওই সভাতে ঢোকানো হয়েছিল। আরো একটা বিষয় যেটা জানতে চাইবো যে এই বিষয় নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া কেমন? তারা কি বলছে যে তারাই ছিলেন বা এরকম কিছু, না বিজেপি তাদের মানুষজনকে ভুল বোঝানোর জন্য এরকম কিছু কাণ্ড করেছে যাতে সভা ভণ্ড হয়, তার সাথে সাথে মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়? কি বলবেন? তোমাকে বিষয়টা আগেও বললাম যে ওই গাড়িটিতে তৃণমূলেরই নেতা ছিল। তৃণমূলের আদ্রা শহর সভাপতি ধনঞ্জয় চৌবে সহ ধনঞ্জয় চৌবের কয়েকজন সঙ্গী তারা কাশীপুর থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি একটু আটকাচ্ছি তোমাকে, আমি জানতে চাইছি যে তৃণমূলের তরফ থেকে, শুধুমাত্র তার কথা বলছি না, তৃণমূলের যে ওখানে রয়েছেন তারা কি বলছে? তারা বলছে যে হ্যাঁ তাদের তরফ থেকে এরকম করা হয়েছে, মানে সবার কথা আমি জিজ্ঞাসা করছি ওই এলাকার। না, তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ধনঞ্জয় বাবু যে কথাটা জানিয়েছেন যে তারা পিকনিক থেকে ফিরছিলেন, তারা সেটাই জানিয়েছেন যে পিকনিক থেকে ফেরার পথেই কিন্তু এটা হয়। এবার প্রশাসন, ধনঞ্জয় বাবু অভিযোগ করছেন যে রাস্তায় কিভাবে অবরোধ করে এই সভা হয়েছিল সেটা প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হবেন, প্রশাসনের কাছে জানবেন। ধনঞ্জয় বাবু ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তৃণমূলের ধনঞ্জয় বাবুর যে অভিযোগটা তৃণমূলের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। ঠিক তাই, যে বিষয়টা তুমি বললে তীর্থ, যে প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হবে, যে একটা পথ আটকে তারা কিভাবে জনসভা করতে পারেন, এই বিষয়টা ঠিক এখানে শুভেন্দু অধিকারী গতকালকের ওই সভা থেকেই বলেছেন যে পুলিশের নিষ্ক্রিয়তার কথা তিনি তুলে ধরেছেন, যে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সমস্ত জায়গার কথাও তিনি কিন্তু উল্লেখ করেন, যে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি সেটাকে সামাল দেওয়ার জন্য পুলিশের একটা নিষ্ক্রিয়তা, সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মন্তব্য করে দিয়েছেন যে পুলিশের ভূমিকা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। দেখো, তৃণমূলের অভিযোগ যে এই যে সভাটি হচ্ছিল সেটি কি আদৌ প্রশাসনের অনুমতি নিয়ে হচ্ছিল? বিজেপি চাচ্ছে যে প্রশাসনের অনুমতি নিয়েই নাকি তারা সভা করছিল, কিন্তু তৃণমূলের হচ্ছে যে প্রশাসনের অনুমতি ছাড়াই তারা নাকি সভা করছিল। এই বিষয়টি এখনো ক্লিয়ার হয়নি যে সভাটি বৈধ না অবৈধ ছিল। এই যে তুমি যেটা বিষয়টা বললে, ধনঞ্জয় তিনি বলছিলেন এবং তিনি বললেন যে তিনি ওইদিকে যাচ্ছিলেন, তিনি হয়তো ভেবেছিলেন সভা কিন্তু সেখানে শেষ হয়ে গেছে এবং তারপর পতাকা ফেলে দেওয়া, তারপরেই সেই পতাকা তুলে তিনি দেখাতে শুরু করেন, এই বিষয়টা। অন্যদিকে যে একটা বিজেপির সভা, সেখানে তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ঢুকে পড়া, বিশৃঙ্খল পরিস্থিতি, শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেন যে তাদের সেই সভাকে পণ্ড করার জন্যই তৃণমূল প্ল্যান মাফিক এটা করেছে, এমন মন্তব্য করেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব, এখানকার কাশীপুর ব্লকের মন্ডল সভাপতি, তিনিও এই বিষয়টি অভিযোগ করেন যে তাদের এই জনস্রোত, তাদের যে কালকে রোড শো এবং সভাতে
যে বিজেপি কর্মী সমর্থকদের মানুষের ঢল নেমেছিল, সেই জনস্রোত দেখে তৃণমূল নেতা কর্মীরা এই গাড়িটিকে ঢুকিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল। এটা তো বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বরাও অভিযোগ করছে। অপরদিকে তৃণমূল পাল্টা যেটা জানাচ্ছে যে তারা কোনো বিশৃঙ্খল করার জন্য সেখানে যায়নি, তারা বিশৃঙ্খল করার চেষ্টা করেনি, তারা পিকনিক থেকে ফিরছিল তাদের কর্মী সমর্থকরা, সেই সময় তাদের গাড়ির উপর হামলা হয় পেছন থেকে। তাদেরকে যদি বলা হতো তাহলে তারা বেরিয়ে যেত, কিন্তু সেটা না করে তাদের গাড়িতে ঝান্ডা বাঁধা ছিল, সেই ঝান্ডা ফেলে দেয়। সেই ঝান্ডা ফেলে দেওয়ার থেকেই এই বিশৃঙ্খল পরিস্থিতিটা তৈরি হয়। ঠিক তাই তীর্থ, অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে। যে বিষয়টা উঠে আসলো, আমরা যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনাও করে ফেলেছিলাম ভাগ্যশ্রী, এবং সেই একই বিষয় যে অবশ্যই একটা জনসভা, সেখানে তৃণমূল, এবং যেটা জানা যাচ্ছে সেখানে কিন্তু তৃণমূল নেতাই ছিলেন সেখানে গাড়িতে, এবং তাদের বলা হলে তারা সেখান থেকে চলে যেতেন। তারা জানতেন না যে এখনো সভা শেষ হয়নি, সেখানে ঢুকে পড়েন এবং তাদের ওই পতাকা ফেলে দেওয়াকে তারাও একটা মানে তাদের রাগান্বিত ভাব, তারাও বলেন যে পতাকা ফেলে দেওয়া হয়, এবং সেই পতাকা তারা পরে উঠিয়ে নিয়ে আবার সেটা দেখাতে শুরু করেন। এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন, শুধু শুভেন্দু অধিকারী নয়, সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিংহ পুরুলিয়ার, তিনিও মন্তব্য করেন যে এটা প্ল্যান মাফিক তৃণমূল করেছে, তাদের সভা পণ্ডুল করার জন্যই এরকম ঘটনা। এবং যেই বিষয়টা মানে একদমই নর্মালি উঠে আসছে বারবারই যে কোনো জনসভাকে কেন্দ্র করে, গতকালকের সেই পুরুলিয়া জনসভাকে কেন্দ্র করেও কিন্তু সেই একই জিনিসই উঠে আসছে, অভিযোগ আর পাল্টা অভিযোগ একে অপরকে, এবং শাসক আর বিরোধী দলকে কিন্তু একে অপরকে অভিযোগ আর পাল্টা অভিযোগ উঠে আসছে। এবং নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততদিন কিন্তু তুহিনা এই পাল্টা অভিযোগ কটাক্ষ এগুলো কিন্তু চলতেই থাকবে। ঠিক তাই, চলতেই থাকবে। এবং ঠিক অবশ্যই যেই বিষয়টা উঠে আসলো যে লোক ভাড়া করে নিয়ে আসার বিষয়টাও, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আসলে সাধারণ মানুষ কি চায়, সাধারণ ভোটার কি চায়, বিজেপির দিকেই তাদের ভোট নাকি তৃণমূলের দিকে তাদের ভোট, নাকি বাম কংগ্রেস জোট অন্য কোনো দল। এবং ইতিমধ্যে মিমও কিন্তু তাদের বিস্তার মানে একদম প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একমাত্র সমস্ত কিছুর উত্তর দেবে একদম সঠিক সময়ের অপেক্ষা তার জন্য আমাদের। আর অবশ্যই আপনাদের নজর থাকবে এক্সপ্রেস নিউজের পর্দায়। আজ এখানেই শেষ করছি, সময় একদমই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।